আমরা কথা বলছি মোহাম্মদ আবুল বাশার, চেয়ারম্যান সরকার রেকর্ডিং এজেন্সি। সাম্প্রতিক সময়ে জনাব আবুল বাশার বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। বর্তমানে বাংলাদেশে রেকর্ডিং এবং বিদেশে জনশক্তি রপ্তানি নিয়ে অনেক সমস্যা হচ্ছে। এসব বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো জনাব আবুল বাশার সাহেবের সঙ্গে। আচ্ছা আবুল বাশার ভাই, এখন জনশক্তি রপ্তানির সমস্যাগুলি কী মনে হচ্ছে আপনার কাছে? আপনি তো সম্প্রতি নির্বাচিত হয়েছেন, বাইরের দায়িত্ব গ্রহণ করেছেন। এখন আপনি নতুনভাবে কি করে জনশক্তি রপ্তানির বাজার বাড়বে, এসব নিয়ে কী ভাবছেন? জি বাশার ভাই বলুন। ধন্যবাদ আপনাকে। আমাদের গত 5 তারিখে মাননীয় মন্ত্রী সহ আমাদের সচিব এবং ডিজি বিএমইটি ডিজি মহোদয় সহ আমাদের মন্ত্রণালয়ে এবং বিএমইটি এবং প্লাস আমাদের যারা আমাদের নবনির্বাচিত ইসি কমিটির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য মিলে আমরা একটা মিটিং করেছি। এখানে আমাদের বিগত দিনের কিছু বিষয়ে আমরা তুলে ধরেছি মাননীয় মন্ত্রীর কাছে। আমরা সে বিষয়ে আশা করি যে সকল বিষয়গুলো আমরা মন্ত্রী মহোদয়ের কাছে উপস্থাপন করেছি সেগুলো আমরা অচিরেই সমস্যার সমাধান করতে পারব। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছে আমাদের ব্যবসা করতে কোথায় কোনো জটিলতা যদি থেকে থাকে আমরা উভয় তোমরা বাইরের নেতৃবৃন্দ এবং আমাদের মন্ত্রণালয়ের নেতৃবৃন্দ বসে কর্মকর্তাবৃন্দ বসে আমাদের কোথায় ভুলভ্রান্তি যদি থেকে থাকে আমরা সেগুলোকে সমস্যার সমাধান করে কীভাবে ব্যবসা বান্ধব, কীভাবে ব্যবসা বাণিজ্য বেশি করে এই দেশ থেকে লোক যেতে পারে সেটার সুব্যবস্থা অবশ্যই আমরা করব। অনেক দিন ধরে জনশক্তি রপ্তানির সমস্যা সৃষ্টি হয়েছে, যেমন মালয়েশিয়ার বাজার অনেকটা বন্ধ। এখন মালয়েশিয়ার বাজার খোলার জন্য বেসরকারি উদ্যোগে কীভাবে আপনারা পদক্ষেপ নিচ্ছেন? ব্যবসা কোনো দেশেরই বন্ধ না। আপনার ব্যবসা সৌদি আরবে চলছে, সৌদি আরবে ব্যবসা হচ্ছে। সেকেন্ডলি আপনার সৌদি আরব সহ সকল দেশে ব্যবসা বাণিজ্য বন্ধ, আপাতত বন্ধ আছে দুবাই। সেখানে আমরা দুবাইয়ের উপরের লেভেলের লোকজনের সাথে আলোচনা করে জানতে পারলাম ওনাদের বক্তব্য হলো বাংলাদেশের আমাদের যে জনসংখ্যা যে পরিমাণ কর্মী বাংলাদেশি আমাদের দেশে আসার কথা সেই তুলনায় অনেক বেশি হয়ে গেছে। তো তারা ভারসাম্য রক্ষা করার স্বার্থে আপাতত সেটা বন্ধ রেখেছে, কিন্তু তারা হয়তো ইতিমধ্যেই তারা আবার সিদ্ধান্ত নিচ্ছে। কিছু লোক 2 বছর 3 বছর চাকরি করার পরে ফেরত এসেছে, 5 বছর চাকরি করার পরে ফেরত এসেছে। এই জায়গাগুলো কিছু শূন্য হয়েছে। এখন তাদের নতুন কিছু চাহিদা হতে পারে। এরা হয়তো আগামীতে দুবাইতে আমাদের বাংলাদেশ থেকে লোক নিবে, এরকম সিদ্ধান্ত তারা অলরেডি নিয়েছে। আশা করি অল্প দিনের মধ্যেই হয়তো রমজানের পরেই আমাদের দুবাইতে আবার পুনরায় মার্কেট চালু হবে। মালয়েশিয়া ব্যবসা বন্ধ নয়। মালয়েশিয়া ব্যবসার জটিলতার কারণে ওই দেশের সরকার আমাদের সরকার থেকে লোক নিতে চেয়েছে। তারা সে পদ্ধতিতে কাজ হচ্ছে, তাই মালয়েশিয়া তো লোক যাচ্ছে, সেটা কম বেশি যাচ্ছে। তো আমরা মাননীয় মন্ত্রী সহ আলোচনার সাপেক্ষে আমরা যদি ওই দেশের সরকারের চাহিদা আমাদের মন্ত্রণালয় মন্ত্রী মহোদয় সহ ওনাদের যেভাবে চায় সেভাবে যদি আমাদের সদস্য ভাইয়েরা যদি এটা পূরণ করতে পারে তাহলে হয়তো আমরা প্রাইভেট সেক্টরেও এই ব্যবসাটা হতে পারে। জনশক্তি রপ্তানির নতুন বাজার সৃষ্টি করতে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? নতুন বাজার বিশেষ করে আসলে নতুন বাজার বলতে হলে আমাদের বাংলাদেশ থেকে বিশেষ করে যে সমস্ত লোকজন যায় তারা আমাদের এই 16 কোটির দেশ বাংলাদেশ, সেখানে যে পরিমাণ লোক আছে তারা বেকারত্ব আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি। কিন্তু যে সকল লোকজনগুলা বিদেশ যায় সবই অশিক্ষিত লোক, তারা লেখাপড়া জানে না, এরা দক্ষও নয়। তো সেক্ষেত্রে আমাদের দেশের লোক যেতে পারে, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, কাতার, ইরাক, লিবিয়া, মালয়েশিয়া এই সমস্ত দেশ। কারণ
এই সমস্ত দেশেই তারা একমাত্র তাদের মেডিকেল সেক্টরে ক্লিনারগুলো আমাদের থেকে ব্যবহার করেন, আমাদের ওই যে রাস্তাঘাটের ক্লিনারগুলো আমাদের থেকে নিয়ে ব্যবহার করেন, অফিস আদালতে যে ক্লিনিং পর্যায়ে ওদের সরকারি পর্যায়ে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সে দেশের কোম্পানির মাধ্যমে নিয়োগ করে আমাদের কাছ থেকে নিয়ে থাকেন। সেখানে সৌদি আরবে লোক নিচ্ছে, হয়তো সংখ্যা এখন কম, আমরা আশা করি অতি দ্রুত তারাও আমাদের বাংলাদেশ থেকে বেশি বেশি করে লোক নেবেন। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেখানেই যাচ্ছেন সেখানেই বাংলাদেশ থেকে জনশক্তি বেশি করে জনশক্তি আমদানি করার জন্য তাদেরকে অনুরোধ জানান। এবং যে সকল রাষ্ট্রদূতগুলা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন, সাক্ষাৎ করেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে বলেন আমাদের দেশ থেকে জনশক্তিগুলা নেওয়ার জন্য অনুরোধ করেন। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের সৌদি আরব ইতিমধ্যে আপনারা জানেন দীর্ঘ প্রায় 10 বছর পরে আমাদের কুয়েতের বাজারটা আবার নতুন করে ওপেন হয়েছে। এগুলা আমাদের মন্ত্রণালয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের অনুরোধে, মন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী ওনাদের অনুরোধেই এই বাজারগুলা পুনরায় আমাদের পুনরুদ্ধার হচ্ছে। আশা করি আমাদের যে সকল জায়গায় সমস্যা আছে সেগুলোকে চিহ্নিত করে আমরা উভয় মিলে সেগুলোর সমস্যার সমাধান করে নতুন নতুন বাজার আরও সৃষ্টি করার জন্য আমরা উদ্যোগ নেব। আচ্ছা, দক্ষ জনশক্তি গড়ার জন্য আপনারা মানে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বশর্ত হচ্ছে দক্ষ জনশক্তি। বাংলাদেশে দক্ষ জনশক্তি সৃষ্টির জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? বিদেশে যেতে গেলে অনেক ক্ষেত্রে ট্রেডের লাগে, যেমন ওই যদি ওই ট্রেনিং না থাকে তাহলে সেখানে যে ভালো কাজ করতে পারে না, সেসব ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরি করার একটা দরকার। সেসব সম্পর্কে আপনারা কি ভাবছেন? না, দক্ষ শ্রমিক তৈরি করার জন্য যেমন মেশন, টাইলস মেশন, আপনার হলো প্লাম্বার, স্টিল ফিক্সার, ড্রাইভার বা বিভিন্ন পর্যায়ে এগুলা টেকনিক্যাল হয়। টেকনিক্যালগুলা এখন করার জন্য আমি 2010 এবং 2012-তে যখন দায়িত্বে ছিলাম তখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের বিভিন্ন উপজেলা ভিত্তিক একটু সরকারি পর্যায়ে ট্রেনিং ইনস্টিটিউট খোলা হোক। সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রীর সাথে আলোচনা করে তখন আমাদের বিএমইটির কল্যাণ তহবিল থেকে অনেকগুলা ট্রেনিং সেন্টার ইতিমধ্যে ওপেন করেছে সরকারি পর্যায়ে বিভিন্ন জায়গায়, এবং মেরিন ইঞ্জিনিয়ার পর্যন্ত বাংলাদেশে ট্রেনিং দেওয়ার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। আমরা আমাদের বাইরের সদস্যদের মাধ্যমে প্রায় 70 থেকে 75টা ট্রেনিং সেন্টার আমাদের আছে। তাহলে আমাদের যে পরিমাণ চাহিদা আছে, আমি মনে করি যদি বিদেশে আমাদের দক্ষ শ্রমিক চায় সেই তুলনায় আমরা এটা সাপ্লাই করতে পারবো। সেই দক্ষ শ্রমিক আমাদের দেশে এখন তৈরি হচ্ছে। বিভিন্ন দেশের হয়তো ডিমান্ড না থাকার কারণে মানুষ উৎসাহিত হচ্ছে না। আর আমি আমাদের মাননীয় মন্ত্রী বা আমাদের প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, কারণ আমাদের দেশে ফরেন কারেন্সি আসার একমাত্র দাবিদার হলো আমাদের এই রিক্রুটিং এজেন্সি যারা বিদেশে প্রবাসে আছে তাদের টাকায়। তাহলে এই সেক্টরকে আরও গতিশীল করতে হলে উপজেলা পর্যায়ে সরকার ট্রেনিং ইনস্টিটিউট যদি করা হয়ে থাকে, তাহলে যেমন ভারতেও আছে, তারা বাড়ি থেকে খেয়ে দিয়ে যায় ট্রেনিং দিতে পারে, তারা ট্রেনিং দেওয়ার জন্য একটা উৎসাহ থাকে, নিজের খরচ ব্যয় হয় খুব কম। আর আমাদের দেশে একটা লোক ট্রেনিং দিতে হলে তার গ্রাম থেকে এসে, কুমিল্লা থেকে এসে ঢাকায় তার থাকতে হয় 3 মাস। এই 3 মাসে তার খরচ হয় অন্তত 3-15,000 টাকা। ট্রেনিংয়ের জন্য হয়তো খরচ হয় হয়তো 3,000 টাকা। কিন্তু অন্যান্য দেশে এটা নাই। সরকার যেহেতু এদের মাধ্যমে ফরেন কারেন্সিটা আসার সুযোগ সবচেয়ে বেশি বড়, সেখানে সরকারকে উদ্যোগ নিতে হবে এদেরকে বিনা পয়সায় কিভাবে তারা উৎসাহ নিয়ে ট্রেনিং দিতে পারে সেটার একটা ব্যবস্থা নেওয়া। তাহলে আমাদের দেশও উপকৃত হবে,
ফরেন কারেন্সিটা আসবে এবং বেকারত্বের হার অনেক কমে আসবে। তো আপনি কি আশাবাদী? এটা আমরা আশা করি। এই যে বাজেট, এই বাজেটে আমাদেরকে যদিও এদেশের ফরেন কারেন্সি আনার পিছনে আমি মনে করি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা এবং বাইরের সদস্যদের ভূমিকা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে সরকার অন্তত এই ট্রেনিং ইনস্টিটিউটগুলো করার জন্য একটা বাজেট দেওয়ার প্রয়োজন ছিল। এই আশা করি যদি কোনো সুযোগ থাকে এই বাজেট দিয়ে আমাদের লোকজন বেকারত্ব দূর করার একটা পদক্ষেপ সরকার নেবেন বলে আমি মনে করি এবং অর্থমন্ত্রীও এই বিষয়গুলো নিয়ে বিবেচনা করবেন। আপনি অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাক্ষাৎকার দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে এসে আমার সাক্ষাৎকার নিয়েছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকেও বাইরের প্রতিটা সদস্য ভাইয়ের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে।